শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে উত্তাল সারা দেশ। ধানমন্ডি ৩২ সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর। যতক্ষণ পর্যন্ত না এই বাড়ি ভাঙবে না আমরা থাকবো এবং এটা ভেঙে আমরা এখান থেকে যাব। পৃথিবীর ইতিহাসে এমন লৌহ মানব এবং স্বৈরশাসক আর দেখা যায়নি। শেখ হাসিনা যতটা ধৃষ্টতা দেখাইছে, এই পরিস্থিতি দেখে আমাদের অনুধাবন করা দরকার এবং সম্ভাব্য কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে। রাজধানীতে সমন্বিতভাবে নামছে ২১ কোম্পানির বাস। গোলাপি রঙের ২৫০০ বাসে উঠতে হবে টিকিট কেটে। অসম প্রতিযোগিতা বন্ধের আশা। রোজার আগেই খাতুনগঞ্জে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। বেড়েছে আমদানিকারকের সংখ্যা। বাড়তি পণ্য নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এবং অনাকাঙ্ক্ষিত অন্তত ৪২ নবজাতকের দায়িত্বে মাতুয়াইল শিশু হাসপাতাল। নিঃসন্তান দম্পতির কোলে আলো করছেন অনেকেই। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙছে বিক্ষুব্ধরা। সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন উৎসুক জনতাও। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাত আমি দেখতে পাচ্ছি যে ধ্বংসযজ্ঞ এখন আপনার পেছনে আছে, তো জানাবেন যে বিক্ষুব্ধ জনতা তারা বাড়ি ভাঙা এখনো চালু রেখেছে কিনা, বা কি অবস্থা এখন সবশেষ, কি খবর আছে আপনার কাছে? অনেক বিক্ষুব্ধ জনতা এখন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ অব্যাহত রেখেছে, যদিও এখন কিন্তু কোনো এক্সকাভেটর বা অন্য কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে না। প্রায় ঘণ্টাখানিক আগে এখানে যে ভেকুটি ছিল সেটির একটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু ভাঙার কাজ বন্ধ রেখেই সেটি চলে যায়, এবং তারপরেও কিন্তু আমরা দেখছি যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা এখানে এসে ভিড় করছেন এবং তারা মূলত হাতের কাছে যা পাচ্ছেন তাই দিয়েই কিন্তু তাদের ক্ষোভ, মূলত এই বাড়িটির প্রতি তাদের যে ক্ষোভ বা বিগত আওয়ামী সরকারের প্রতি তাদের যে ক্ষোভ, সেটি কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মূলত তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে অনেকে কাঠ দিয়েও ইট ছোটানোর চেষ্টা করছে, এছাড়া অনেকেই দেয়ালে তাদের নানা রকম বক্তব্য লিখছেন। এছাড়া কিন্তু আমরা দেখছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিছুক্ষণ পরপরই নানান দিক থেকে স্লোগান নিয়ে এই বাড়িটির সামনে আসছেন এবং নানান রকম দাবি জানাচ্ছেন। সেক্ষেত্রে তাদের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে এই বাড়িটি পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিতে হবে, অর্থাৎ কোনো ধরনের আওয়ামী লীগের কোনো ধরনের স্মৃতিচিহ্ন, বিশেষ করে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী যে সরকার, আওয়ামী দুঃশাসন যেটি প্রতিষ্ঠা হয়েছিল তার কোনো চিহ্ন তারা রাখতে চান না মূলত। সেজন্য কিন্তু তারা বলছেন যে এই বাড়িটি পুরোপুরি ভেঙে তার জায়গায় অন্য কোনো স্থাপনা নির্মাণের। সেক্ষেত্রে কিন্তু অনেকেই নানান রকম চিন্তাভাবনা করছেন বা নানান রকম দাবির কথা মূলত তারা জানাচ্ছেন। অনেকেই বলছেন যে এই বাড়িটিকে ভেঙে যেন একটি মসজিদ তৈরি করা হয়, আবার অনেকে কিন্তু এখানে একটি টয়লেট নির্মাণের কথাও বলছে। আবার কেউ কেউ বলছেন যে বাড়িটি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, অর্থাৎ যে এই যে আধ ভাঙা অবস্থা রয়েছে, সেই অবস্থাতেই কিন্তু বাড়িটিকে রেখে দেওয়ার পক্ষে অনেকে মত দিচ্ছেন। তারা বলছেন যে স্বৈরাচারের বা ফ্যাসিবাদীর কী পরিমাণ ভয়ানক পরিণতি হতে পারে তা যেন পরবর্তীতে যারা এই দেশের শাসনে আসবে তারা যেন এটি দেখে ভয় পায়, তেমন কিন্তু একটি ব্যবস্থা মূলত তারা করতে চাচ্ছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম যে এই বাড়ি ভাঙার কাজ চলছে। সেক্ষেত্রে দুইবার বিরতি দিয়ে মূলত বাড়ি ভাঙার কাজ চলছিল, তবে শেষে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এখানে যে এক্সকাভেটর দিয়ে কাজ করা হচ্ছিল সেটি এখান থেকে চলে গেছে, এবং নতুন করে কোনো যন্ত্র, অর্থাৎ ভারী কোনো যন্ত্র বাড়ি ভাঙার কাজে আসবে কিনা সেটি নিয়েও কিন্তু কেউ আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানায়নি। অনেক আমি যদি আপনাকে একটু জানাই যে গতকাল রাতে বিগত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি
তিনি ফেসবুক লাইভে আসবে এমন খবর শুনে কিন্তু ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে আসে এবং সন্ধ্যা 7টার দিকে তারা এই ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে এসে প্রধান যে ফটকটি রয়েছে সেই প্রধান ফটক ভেঙে তারা মূলত প্রবেশ করে এবং তারপর কিন্তু রাত 12টার দিকে আমরা দেখেছি যে ভারী যে যন্ত্রপাতি রয়েছে সেই ভারী যন্ত্রপাতি নিয়ে কিন্তু এই জায়গাটিতে আসা হয় এবং বাড়িটি ভাঙার কার্যক্রম মূলত শুরু হয় এবং রাতভর বাড়িটি ভাঙার কার্যক্রম চলে এবং সকাল থেকেও কিন্তু আমরা দেখছি যে এই 32 নম্বর সড়কের যে বাড়িটি রয়েছে এই বাড়িটি এবং আশপাশের আরও যে 2-1টি বাড়ি রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে 2-3টি ছিল সেই ভবনগুলো ভাঙার কাজ কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সবশেষ। অনেক রকিবুল রাহাত, আপনি ধ্বংসযজ্ঞের মধ্যে আছেন, সাবধানে থাকবেন নিশ্চয়ই। শেখ হাসিনার বক্তব্যের জেরে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর করছেন বিক্ষুব্ধ জনতা, আর সে বিষয়ে সবশেষ জানাছিলেন সহকর্মী রকিবুল রাহাত। এর আগে রাতে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরই ধানমন্ডি 32 নম্বরে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। বুলডোজার দিয়ে শুরু হয় ভবন ভাঙা। এ সময় ফ্যাসিবাদদের চিহ্নিত করার অঙ্গীকার করে আন্দোলনকারীরা বলেন নানা কথা। শাহাদাত আবরের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 5 আগস্টের 6 মাস পর রাজধানীর বুকে আবারও দেখা গেল ছাত্র জনতার বিক্ষোভ। জনসমুদ্রে পরিণত হয় ধানমন্ডি 32। সবার কণ্ঠে আবারও স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লবী স্লোগান। এরপর ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেয়া হয় আগুন, ভাঙতে শুরু করে বুলডোজার। এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনার আস্তানা জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজারটা ভেঙে গুঁড়া করে দিচ্ছে। আর এটা আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। 32 নম্বর ভাঙা মানে আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। বাংলাদেশ থেকে বাকশালের আস্তানা দূর হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে বাংলাদেশের মানুষ। অন্যদিকে বিক্ষুব্ধ জনতার একাংশ তখন ধানমন্ডির 5 নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টায় লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। হত্যাকাণ্ড চালাইছে সেই ধরনের কোনো কিছু করতে চায় তাদেরকে এই বাড়ির মতোই ভেঙে চুরে গুঁড়া করে দেওয়া হবে। জয় আবার বলে বাংলাদেশের নির্বাচনের কথা বলে, তোরা নির্বাচনের কথা বলস কেমনে? তোদের যে কিছু বলে দলই তো নিষিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা পেলে তো জনতা ছিঁড়ে ফেলতো। বাধা দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু ছাত্র জনতার এই জনস্রোত যেন বাধা মানবার নয়। এ সময় বিক্ষুব্ধ জনতা জানায়, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে স্থান পাবে না। শেখ হাসিনার শাস্তির দাবিও জানান কেউ। খুনি হাসিনাকে ফাঁসি দাও, তার লগে ছাত্রলীগ যুবলীগকেও ফাঁসি দাও। কোনো নেতা কর্মীর সামান্যতম অনুশোচনা নাই। আমার কাছে মনে হয় এইটা ভাঙার মধ্য দিয়ে ফ্যাসিবাদ হওয়ার গোডাউনটা বন্ধ করে দেওয়া হলো। এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, তারুণ্যের ঐক্যের আরেকটি রাত দেখল বাংলাদেশ। এই পুরো জায়গাটি একটা সময় ছিল জাদুঘর, স্মৃতির মিনার, কিন্তু এখন সেটি যেন একদম বিপরীত, যার মূল কারণই স্বৈরাচারী মনোভাব। আর যারা ছাত্র জনতা এখানে এসেছেন তারা বলছেন, আগামীতে কেউ যেন কখনো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, তারই নিদর্শন হয়ে থাকুক এই পুরো জায়গাটি। শাহাদাত আফরো, এখন, ঢাকা। এদিকে বরিশাল, ভোলা ও খুলনায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে ফেরদৌস সোহাগ, ভোলায় ইমতিয়াজুর রহমান এবং খুলনায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। তবে শুরুতেই সোহাগ, আপনার কাছে জানতে চাই যে আসলে ছাত্র জনতা কতটা ক্ষোভের সাথে বাড়িগুলোর উপরে হামলা করেছিল এবং এখন বর্তমানে আসলে সেই বাড়িগুলোর কি অবস্থা, সবশেষ সেখানকার জনমানুষেরা বা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে।
আমরা সকাল থেকেই এখানে রয়েছি। আমরা যেটা দেখতে পেয়েছি যে উৎসুক জনতা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। ধ্বংসস্তূপ পরিদর্শনে আসছে, তারা দেখছে, নানান মন্তব্য করছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমরা একটু দেখাতে চাই, আমরা দেখাবার চেষ্টা করব। সেটি হচ্ছে যারা এখন আসছে এদের মধ্যে কিছু শিক্ষার্থী রয়েছে, ছাত্র জনতা রয়েছে। এদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতরে ঢুকে যেসব জায়গায় এখনও অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু তারা অবশিষ্ট অংশও কিন্তু তারা ভেঙে দিচ্ছে। আমরা এই যে শব্দ শোনা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, সেই সকাল থেকেই কিন্তু এই একই অবস্থা চলছে। আমির হোসেন আমির এই বাড়িটি কিন্তু দোতলা একটি বাড়ি। এখানে 12টির মতো রুম রয়েছে, নিচতলা এবং দোতলা মিলিয়ে। আর পাশের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু যেটি এখন আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়, সেটি কিন্তু আসলে আমির হোসেন বাড়ি, আমির হোসেন আমুর এক আত্মীয়, নিকট আত্মীয়, এবং তিনি হচ্ছেন অবসনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক। একই বাড়ির মধ্যে হওয়ার কারণে কিন্তু, দুটো বাড়ি হওয়ার কারণে কিন্তু একই কম্পাউন্ডের মধ্যে সেই বাড়িটিও কিন্তু ভাঙচুর হয়েছে এবং এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। দুটো বাড়িতেই কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে আমির হোসেন আমুর বাড়ির ভেতরে আমরা ঢুকেছিলাম, সেখানে যেটা দেখেছি যে যা কিছু সেখানে ছিল সব কিছু কিন্তু ভেতরে তছনছ হয়েছে। লিফট, দোতলা ভবনের ভেতরেই কিন্তু লিফট ছিল, লিফটটি ভাঙা হয়েছে। ভেতরে অনেক দামি আসবাবপত্র ছিল, সেগুলো ভাঙা হয়েছে এবং ভেতরে যা কিছু থাকে একটি বাড়ির মধ্যে সবই কিন্তু তছনছ। তবে এখানে যে দীর্ঘদিন যাবৎ কেউ ছিল না সেটি কিন্তু বোঝা যায়, কারণ হচ্ছে এর ভেতরে কিন্তু ধুলায় একেবারে মোটা ধুলার আস্তর সেখানে জমেছিল। এই মুহূর্তে যেটি দেখানো হচ্ছে ক্যামেরায়, সেই জায়গাটি কিন্তু আমির হোসেন আমির বাড়ি, একই কম্পাউন্ডের মধ্যে এবং একই গেটের মধ্যে হওয়ার কারণে কিন্তু দুটো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশালের কিন্তু গতকালকে শেখ হাসিনার ভাষণ প্রচারের পরপরই কিন্তু, বক্তৃতা পরপরই কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থী এবং জনতা তারা কিন্তু রাত 12:30টার দিকে নগরীর কালীবাড়ি রোডে আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাদেক আবদুল্লাহর বাসভবনে প্রথমে অগ্নিসংযোগ করে এবং হামলা চালায় এবং ভাঙচুর করে বুলডোজার দিয়ে। তারপর তার 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু বগুড়া রোডে অবস্থিত আমির হোসেন আমুর বাড়িতে আসে, হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। সেই ক্ষতিগ্রস্ত যে বাড়িটি সেটি কিন্তু এখন পরিদর্শন করছে অসংখ্য মানুষ। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ মানুষের ভিড় এখানে বাড়ছে। এই ছিল বরিশালে যে গত রাতে ভাঙচুর হয়েছে দুজন প্রভাবশালী মানুষের বাসভবন, আওয়ামী লীগের নেতার বাসভবন, তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস দর্শক। এবার একটু চলে যেতে চাই ভোলাতে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনি তো এই মুহূর্তে তোফায়েল আহমেদের বাড়ির সামনে আছেন, জানাবেন যে সেখানকার সবশেষ কি অবস্থা রয়েছে। এতে করে যেই ভোলার যেই 1 আসনের সংসদ সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, তার ভোলার গাজীপুর রোডের যেই প্রিয়কুটি বাসভবনটি রয়েছে সেই বাসভবনে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয়। এখানের স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাত প্রায় 12:30টা থেকে 2টা পর্যন্ত এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের চিত্র কিন্তু তারা করেছে। কিন্তু সকাল থেকে আগুন নিভে গেলেও কিন্তু প্রায় 9:30 নাগাদ তার যেই বাসভবন, যেই তার একান্ত কক্ষ রয়েছে, সেখানে সোফা এবং জাজিম থেকে পুনরায় আগুনের পুনরাবৃত্তি ঘটে এবং এতে করে তার যেই বাকি অংশগুলো ছিল সেখানেও কিন্তু আগুনের লেলিন শিখা কিন্তু জ্বলতে শুরু করেছে। আপনাকে আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে এখন ভাঙচুর না হলেও কিন্তু যেই আগুনটা জ্বলেছিল তার নিভু অবস্থা রয়েছে। কিন্তু এখানে উৎসুক জনতা, বিশেষ করে ভোলা সদর উপজেলা ছাড়াও প্রায় অন্যান্য উপজেলা থেকেও কিন্তু উৎসুক জনতা কিন্তু ভোলা তোফায়েল আহমেদের বাড়িতে যে অগ্নিসংযোগ ভাঙচুর রয়েছে যা দেখার জন্য এসেছেন এবং সকাল থেকে দেখতে পেয়েছি যে ভোলার এই বাসভবন থেকে যেই আসবাবপত্র রয়েছে, বেশ কিছু সোফা, এসি এবং নানান রকমের আসবাবপত্র কিন্তু তারা স্থানের যে উৎসুক জনতারা আছে তারা খুলে খুলে নিয়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে তোফায়েল আহমেদ যে চেয়ারটাতে বসতেন এবং যে সোফাতে বসতেন সেই সোফা এবং চেয়ারে কিন্তু তারা ভেঙেছে এবং নিয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই বাড়িতে গ্যাস সংযোগ ছিল এবং গ্যাস সংযোগের যে বিচ্ছিন্ন করার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আপনাকে বিষয় জানিয়ে রাখি যে এই যে ভোলা গাজীপুর রোডের যে বাসভবনটি রয়েছে, এই বাসভবন থেকে ভোলার যে সাবেক এমপি তোফায়েল আহমেদ, সে কিন্তু ভোলা 4 আসনের যেই রাজনৈতিক যেই দিক নির্দেশনা তা এখান থেকে দিতেন। তো এই ছিল আমার কাছে ভোলার তোফায়েল আহমেদের বাড়ি থেকে সর্বশেষ তথ্য। অনেক এবার চলে যেতে চাই খুলনাতে, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম চৌধুরী, আমি জানতে চাই যে খুলনায় আসলে শেখ বাড়ি বাদে অন্য কোথাও কি ভাঙচুর হয়েছে কিনা? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাই বা কোথায়, একটু জানাবেন প্লিজ। অনেক, আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু খুলনা শেরেবাংলা রোডে এবং শেরেবাংলা রোডের যে শেখবাড়ি খ্যাত যে বাড়িটি ছিল এবং
শেখ হাসিনার চাচাতো ভাইরা যেখানে বসবাস করতো ঠিক সেই বাড়িতেই আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং এই বাড়িটা কিন্তু গতকাল রাত 9টার সময় এই বাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু যে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই যে শেখ বাড়ি খ্যাত যে বাড়িটি এই ধ্বংসস্তূপই দেখতে কিন্তু সাধারণ মানুষ শত শত মানুষ এখানে এসছেন এবং এখনও পর্যন্ত কিন্তু অনেকেই ভাঙচুর করছেন, আবার অনেক শ্রেণীর মানুষ আছেন যারা কিন্তু এখানে এসে ইট রড সহ বিভিন্ন জিনিস কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, এখানে বসে কিন্তু অনেকে বিক্রি করছেন আমরা দেখেছি। তবে এই যে বাড়িটি, এই বাড়িতে কিন্তু মূলত শেখ আবু নাসের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চাচা তারই সন্তানরা কিন্তু এখানে থাকতেন। বিশেষ করে খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট 2 আসনের 1 আসনের সংসদ সদস্য ছিলেন শেখ হেলাল উদ্দিন, তারাই কিন্তু এখানে বসবাস করতেন 5 ভাই মিলে এবং খুলনা শহর পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করত, এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হতো। মোটামুটি বললে চলে যে এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু গত 4 এবং 5 আগস্ট বেশ কয়েক দফা ভাঙচুর করা হয়েছিল। তারপর থেকে কিন্তু এখানে কেউ থাকে না, শুধুমাত্র স্থাপনাটাই ছিল এবং সেই স্থাপনাও কিন্তু গতকাল রাতে বুলডোজার দিয়ে একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই যে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার যে প্রতিকৃতি রয়েছে খুলনা শহরের বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভাঙচুর করা হয়েছে গতকাল রাতেই এবং আজকে সকালে দেখেছি যে আমরা সকাল থেকে কিন্তু এই যে বাড়িটি রয়েছে এখানে কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং এখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে সাধারণ মানুষ চলে যাচ্ছেন। তো অনেক এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। শেখ হাসিনার বক্তব্যের জেরে বরিশাল, ভোলা, খুলনাতে ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের ঘরবাড়ি। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শহীদ পরিবারের সদস্যরা। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ মাহমুদ, আপনার থেকে একটু জানতে চাই, এই যে অবস্থান তারা নিয়েছেন এতে করে যানবাহনের চলাচলের কোনো সমস্যা দেখতে পাচ্ছেন কিনা, বা সেখানকার নগর জীবনের মানুষরাই বা কি বলছেন? অনেক যারা আজকে অবস্থান নিয়েছেন এই শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা মূলত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন যে বিপ্লবের 6 মাস পার হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার কার্যক্রম তারা দেখতে পাচ্ছে না এবং দ্রুত এই গণহত্যার বিচারের দাবিতে তারা আজকে অবস্থান নিয়েছেন। এবং আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যানবাহনের বিষয়ে। আমরা দেখেছি যে প্রায় এখান 30 মিনিট আগে আর কি তারা এখানে অবস্থান নিয়েছে এবং তখন থেকেই মূলত এই যে শাহবাগে যে মোড়টি রয়েছে এটি তো 4টি রাস্তার মোড়, চারদিক থেকেই যানবাহন মূলত চলাচল বন্ধ আছে, আধা ঘন্টার বেশি সময় হবে। এবং আরেকটি বিষয় যে আমরা দেখছি যে এখান থেকে যানবাহন বন্ধ থাকলে যেগুলো জরুরি পরিষেবা অর্থাৎ অ্যাম্বুলেন্স বা গণমাধ্যম কর্মীদের বাহন, এছাড়া যেগুলো রাষ্ট্রীয় বাহন রয়েছে সেগুলো তারা ছেড়ে দিচ্ছেন। এছাড়া যদি বলি যে পাবলিক পরিবহন যেগুলো সেগুলো মূলত আসলে বন্ধ আছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা এখানে অবস্থান নিয়েছেন শহীদ পরিবারের সদস্যগুলো তারা বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থান যেটি হয়েছে এবং যারা এই রক্ত দিয়েছে বা শহীদ হয়েছেন তাদের বিচারের কেন হচ্ছে না, এত এই 6 মাস পার হলো সেই প্রশ্ন যেমন রাখছেন। এবং তারা একই সাথে বলছেন যে অন্তর্বর্তী সরকারে ফেসিবাদের দোসররা এখন অবস্থান করছে যার ফলে বিচারের এই ধীরগতি। এবং তারা বলছেন যে এই স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তাকে অভিযুক্ত করছেন এবং এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলছেন যে এটি তাদের একটি ব্যর্থতা 6 মাস পার হলেও। এবং তারা বলছেন যে সকল ধরনের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সকল ধরনের প্রমাণ আছে, তারপরও কেন বিচারের ধীরগতি বা বিচার হচ্ছে না সেটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন। এবং তারা এটিও বলছেন যে যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রধান কিংবা কোনো উপদেষ্টা এখানে এসে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না করার আশ্বাস দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। অনেক ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে রাজধানীতে কাউন্টার ও টিকেটিং পদ্ধতিতে বাস চলাচলের প্রথম পর্বের উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে আরও খবর জানাতে উত্তর আজমপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, আপনার থেকে জানতে চাই যে টিকেটিং সিস্টেম চালু করা হলো, এতে করে আসলে যাত্রীরা আশা করি অনেক সন্তুষ্ট। কি তথ্য আছে সেখানকার সার্বিক পর্যালোচনা করে?
অনেক এই যে সেবাটি ই টিকিটিং কাউন্টার ব্যবস্থা যেটি আজকে উদ্বোধন করা হলো সেটি কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছিলাম সকালের আগে যখন সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম যে কয়েকটি বাসকে গোলাপি রং করে, আগের সে পুরনো বাসকে গোলাপি রং করে এখানে নিয়ে আসা হয়েছে, সাজানো হয়েছে ফুল দিয়ে। কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন যাত্রীদের সেবা আসলে কতটুকু পাবে, এখানে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ এখন পর্যন্ত 21টি রুট নির্ধারণ করা হয়েছে। এই গাজীপুর, উত্তরা এই রুট দিয়ে যে বাসগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রবেশ করবে তার 21টি রুট নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাস গোলাপি রং করা হয়েছে মাত্র কয়েকটি। এখানে কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত আমাকে একজন বাস মালিক তিনি বললেন যে তার বাস চলে হচ্ছে সায়দাবাদ পর্যন্ত, সেখানে 14টি কাউন্টার করা হয়েছে। কিন্তু আপনি নিজে যখন চিন্তা করবেন যে এই আবদুল্লাপুর থেকে নিশ্চয়ই সায়দাবাদ পর্যন্ত 14টি কাউন্টার না, এখানে আরো অনেক জায়গা থেকেই যাত্রী ওঠা নামা করে, তাহলে সেই জায়গাগুলোতেও কাউন্টার বসানো এবং আপনার সামনে দিয়ে যে বাসগুলো যাচ্ছে সেই বাসগুলোও কিন্তু এই রুটের আওতায়, কিন্তু এখন পর্যন্ত সেগুলোকে রং করা হয়নি, কিংবা সেই বাসগুলো কিন্তু এই কাউন্টার থেকে যাত্রী নিচ্ছেও না, তারা কিন্তু যত্রতত্রভাবেই যাত্রী নিচ্ছে। তার মানে যেই পদ্ধতিটা আজকে উদ্বোধন করা হলো সেটি আসলে যেই মেয়র আনিসুল হক যে উদ্যোগটি নিয়েছিলেন যে ঢাকা শহরের প্রত্যেকটি বাসকে একটি কোম্পানির আওতায় নিয়ে এসে প্রত্যেকটি বাস তার মাধ্যমে চলবে, সেই রেশনালাইজেশন যে পদ্ধতিটা সেটি আসলে কতটুকু কার্যকর হতে পারে এবং সেটি আসলে কার্যকর হওয়া সম্ভব কিনা, এবং সবথেকে যে বড় চ্যালেঞ্জ তা আমি আপনাকে আসলে সরাসরি লাইভের মাধ্যমেই দেখিয়ে দিলাম যে এই ব্যাপারগুলো আমি কিছুক্ষণ আগেও এখানকার সাধারণ সম্পাদক যে বাস মালিক সমিতি রয়েছে তার সাথে কথা বললাম। তিনি বলল যে এই বিষয় অনেক যেই মেকানিজম, মানে যেই মেকানিজমে এই রুটের বাসগুলো চলবে সেগুলোকে তারা অনেক ভুল ত্রুটি সামনে আসছে, সেগুলোকে সমাধান করে যত দ্রুত সম্ভব যেন সুশৃঙ্খলভাবে এই পরিবহন সার্ভিসটা যেন যাত্রী সেবা দিতে পারে সেদিকেই তারা উদ্যোগ নিচ্ছে। তো অনেক এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। এদিকে প্রতি বছর রমজানের আগে খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা চললেও এবছর পাল্টে গেছে সে চিত্র। দাম বাড়ার বিপরীতে উল্টো কমে গেছে ছোলা, চিনি, খেজুর সহ বেশ কিছু পণ্যের দাম। বিশেষ করে আমদানি বেশি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। শুল্ক কর কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় বাজারের চিত্রই যেন পাল্টে গেছে। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। রমজানে দেশে 60,000 টন খেজুরের চাহিদা। চট্টগ্রামের ফলমন্ডির প্রতিটি দোকানেই এখন ভরপুর খেজুর। আছে আজওয়া, মেরজুল, জাহেদি, সাফাউই, মরিয়ম সহ অন্তত 10 জাতের খেজুর। দুবাই, সৌদি আরব, মিশর, আলজেরিয়া সহ বেশ কিছু দেশ থেকে এসেছে এই খেজুর। শুল্ক কমায় চলতি বছর খেজুর আমদানিতে ব্যয় কমেছে 15%। প্রভাব পড়েছে পণ্যের দামেও। সব ধরনের খেজুরের দাম কমেছে। সরকারও যদি আগে 2 বছর 3 বছর আগে দিয়ে যেরকম মানে ওই একদম কাস্টম এই রোজার রমজানের জন্য যদি একদম ডিউটি ফ্রি করে দিত তাহলে বেশি ভালো হতো। রমজানে ছোলার চাহিদা 1 লাখ টন। এবছর গেল 1 মাসেই পণ্যটির আমদানি হয়েছে 93,000 টন। এছাড়াও আগের ছোলাও রয়েছে এবং নতুন আরও পণ্য আসার অপেক্ষায়। সব মিলিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে অনেকটাই দিশেহারা আমদানিকারকরা। এরই মধ্যে খাতুনগঞ্জে ছোলার দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। পণ্য এলে দাম আরও কমে যাওয়ার শঙ্কা তাদের। সব ডালে আপনার প্রচুর আমাদের মজুত আছে এবং স্টক রয়ে গেছে। ওই কারণে আমাদের সেলটা বর্তমানে যে সেল করতেছে কেজি 10 থেকে 5 টাকা পর্যন্ত কেজি লোকসান যাচ্ছে। চিনির বাজারেও সংকট নেই। গত বছরের তুলনায় কমেছে দাম। রমজানে পণ্যটির 3 লাখ টন চাহিদার বিপরীতে গত 1 মাসে আমদানি 1,79,000 টন। এছাড়াও চট্টগ্রাম বন্দরে 1 লাখ টন চিনি খালাসের অপেক্ষায়। না দুবাই থেকে আসতেছে, ইম্পোর্ট হয়েছে, থাইল্যান্ড থেকে আসতেছে, ব্রাজিল থেকেও আসতেছে, আর দেশীয় মাল তো আছেই। তো সংকট এবার কোনো কারণ দেখতেছি না। রমজানে ভোজ্য তেলের 3 লাখ টন চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 4 লাখ টন। এছাড়াও মোটর ডাল আমদানি হয়েছে 1,08,000 টন। 1 লাখ টন চাহিদার বিপরীতে মসুর ডাল এসেছে 62,000 টন। বিপুল আমদানি হলেও শতভাগ মার্জিন দিয়ে ছোট আমদানিকারকদের ঋণপত্র খুলতে হচ্ছে। এতে বড় গ্রুপের সাথে প্রতিযোগিতায় বিপাকে পড়ছেন তারা। এলসি খোলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ব্যাংক সুবিধা দিচ্ছে, কিন্তু মার্জিন 100% নিচ্ছে, এইটা সমস্যা হচ্ছে। আগে পূর্বে ছিল 30%, 40%,
ওটা তো এলসি হতো, এখন এটা হচ্ছে না। 2024 সালের জানুয়ারিতে যেখানে 214 জন আমদানিকারক রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার 365 জন রোজার পণ্য এনেছেন। এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেশি আমদানিকারক পণ্য নিয়ে আসবেন, তখন একটি বাজারে প্রতিযোগিতামূলক বাজার হবে। সেক্ষেত্রে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। সেক্ষেত্রে বাজারে নিয়ন্ত্রণ করা বড় বড় কোম্পানিদের পক্ষে সম্ভব হয় না। যেটি আমরা বিগত দিনে দাবি ছিল আমাদের, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই ভোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য আমরা মনে করি এটি একটি পজিটিভ দিক। তবে এখন থেকেই বিপণন এবং বাজারে মজুদ ব্যবস্থা তদারকির দাবি জানিয়েছেন আড়তদার ও পাইকাররা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। রায় বাতিলের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেশ জটলা তৈরি হয়েছে। একটু জানতে চাই যে আসলে কেন তারা একত্রিত হয়েছেন, তাদের দাবি কি এবং কি জানাচ্ছেন তারা? অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ আজকে যে কোঠার ভিত্তিতে যে নিয়োগ হয়েছিল ৬,৫৩১ জনের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের, সেই শিক্ষকদের নিয়োগ বাতিল করেছে। বাতিলের দাবিতে আজকে এখানে যারা শিক্ষক রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই যে প্রাথমিক শিক্ষকের, তারা এখানে হাইকোর্টের প্রাঙ্গণে অ্যানেক্স ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন। আমি যদি বলি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের রয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এই যে প্রাথমিক শিক্ষকের, তারা এখানে হাইকোর্টের প্রাঙ্গণে অ্যানেক্স ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন। আমি যদি বলি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র দেওয়ার যে সরকারি সিদ্ধান্ত, সেটি বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। কিছুক্ষণ আগে এ বিষয়ে যারা আইনজীবী ছিলেন, রিটকারী যারা আইনজীবী, তারা এই কথা বলেছেন। তারা বলেছেন যে এর আগে আমরা দেখেছি যে 2024 সালের 20 নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র প্রদান সহ সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম এর আগে 6 মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট, এবং এই রিটের আজকেই রায় হয়েছে। এই রায়ে পুরো তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি আসলে বাতিল করেছেন, এবং বাতিল করার কারণে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা এখানে বিক্ষোভ করছেন। তারা এর আগে দেখেছি আমরা কিছুক্ষণ আগেই তারা অ্যানেক্স ভবনের সামনে, অর্থাৎ এজলাসের বাইরে, যারা বিচারপতি ছিলেন তাদের রুমের বাইরে কোর্ট প্রাঙ্গণে তারা সেখানে বিক্ষোভ করেছেন। সেখানে পুলিশের সাথে আমরা দেখেছি এক ধরনের তাদের যে হাতাহাতিও সৃষ্টি হয়েছে, এবং তারা বলছেন তাদের যে রায় হয়েছে তাদের বিরুদ্ধে সেটি গিয়েছে, এবং এই রায় বাতিল করতে হবে, তাদেরকে তাদের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি সম্পূর্ণ করতে হবে। এই দাবিতেই তারা আজকে এখানে কয়েক হাজার যারা শিক্ষক রয়েছেন, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের শিক্ষক যারা রয়েছেন, তারা এখানে বিক্ষোভ করছেন। আমি যদি এই বিষয়টি আরও একবার বলে রাখি যে এই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যে তৃতীয় নিবন্ধন প্রক্রিয়া বা তৃতীয় ধাপের, সেই ধাপের যে কোটার ভিত্তিতে আসলে নিয়োগ হয়েছিল, এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে কোটার ভিত্তিতে যেহেতু নিয়োগ হয়েছিল সেই নিয়োগটি আসলে এখন বাতিল করা হয়েছে, এবং পরবর্তীতে মেধার ভিত্তিতে যাতে নিয়োগ দেওয়া হয় সেই নির্দেশনাই দিয়েছেন হাইকোর্ট। এবং এই নির্দেশনা দেওয়ার পরপরই, এই রায় প্রকাশের পরপরই এখানে যারা বিক্ষোভ করছেন, যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন এই রায় বাতিল করতে হবে, তারা এই রায় মানছেন না। এখানে সকাল থেকে আমরা দেখেছিলাম একে একে জড়ো হচ্ছেন, এবং এইখানে অ্যানেক্স ভবনের সামনে তারা এখন জড়ো হয়েছেন। তাদের একটাই দাবি, এই রায় বাতিল করতে হবে। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ খবর। কারো কাছে কাঙ্ক্ষিত, কারো কাছে অনাকাঙ্ক্ষিত এমন 40টিরও বেশি শিশুর দায়িত্ব নিয়েছে মাতোয়াইল শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। ডাস্টবিন অথবা ময়লার ভাগাড়ে নয়, এমন শিশুদের নিঃসন্তান দম্পতির কোলে তুলে দিয়েছে হাসপাতালটি। একটি বেসরকারি সংস্থার হিসাব বলছে 2024 সালে সারা দেশে 94টি নবজাতক উদ্ধার হয়েছে। এর মধ্যে 64 জনই ছিল মৃত। রেজওয়ান বাঁধনের ছবিতে শারমিন পুতুলের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। নতুন প্রাণের চোখের মায়ের মুগ্ধতায় আচ্ছন্ন এই হাসপাতালের দায়িত্বরত সবাই, তাই আদর করে নাম রেখেছে মুগ্ধ। ওর জন্ম আজন্ম পাপ কিনা সেই প্রশ্ন করার মানুষ কই।
ডাক দিলে হাতও জায়গা করছি বাবা। কোনো এক নরপশু জন্মের পরেই মৃত্যু কামনা করে ওকে ফেলে গেছে সাইনবোর্ড এলাকার ময়লার ভাগাড়ে। শুরু হয় অতি মানবীয় শিশুটির জীবনযুদ্ধ। মৃত্যুকে চোখ রাঙানি দিয়ে বেঁচে যাওয়া শিশুটির স্থান হয় রাজধানীর মাতুয়াইল শিশু সদন হাসপাতালে। জীবনযুদ্ধের এমন গল্প শুধু মুগ্ধের নয়, কত শত অতিমানবীয় নবজাতকের যুদ্ধ জয়ের গল্প পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গত 6 বছরে 210 জন নবজাতককে পরিত্যক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। মানবাধিকার সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের 2024 সালের হিসেব অনুযায়ী সারা দেশে 12 মাসে মোট 94 জন নবজাতক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 64 জনের মৃত। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে দেশের 6টি ছোটমণি নিবাসে 2017 থেকে 2021 পর্যন্ত 4 বছরে 10,898 জন পরিত্যক্ত শিশু আশ্রয় পায়। পরিবার পাওয়া এমন একটি শিশুর পূর্বার গল্প করব আমরা। মায়ের কোলে পূর্বার হাসিতে হাসে পুরো পরিবার। তার নির্দোষ কান্না মায়ের জীবনের অর্থ পূর্ণ করে। শিশুটিকে জীবনে পেয়ে পূর্ণতা পেয়েছে পুরো পরিবারে। যে জন্মদাত্রী মা পূর্বাকে ফেলে গেছে তার প্রতি কৃতজ্ঞতার সুর এই মায়ের কণ্ঠে। আমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে প্রথম হচ্ছে ওকে কল দেয়। ওর সাথে একদিন কথা না হইলে, মানে 2-3 বার কথা না হইলে ওনারা একদম অস্থির হয়ে যায়। ও এত ওয়েলকামড আমাদের ফ্যামিলিতে, ও এত প্রিসিয়াস আমাদের জন্য। প্রতিদিন আমরা ওর জন্যই ঘরে ফিরি। মানুষকে কি বলবো, হয়তো খুব অসহায় মুহূর্তে ওকে ফেলে যাইতে হয়েছে কাউকে, তাই আমি কোনো অভিযোগ করব না, বরঞ্চ আমি থ্যাংক ইউই বলবো তাকে। আপনি ফেলে গেছেন বলে আমি একটা সন্তানের মা হয়েছি। অপ্রত্যাশিত এমন প্রাণীর আশ্রয়ের ভূমিকায় মাতুয়াইলের মাতৃসদন হাসপাতাল। 42 জন নবজাতককে উদ্ধারের গল্প শুনব এই হাসপাতালের কর্ণধারের কাছ থেকে। সামাজিক শুধু স্ট্যাটাস বজায় রাখার জন্য রাস্তাঘাটে যদি বাচ্চা ফেলে দিতে হয়, তারা যেন বাচ্চাটাকে ডাস্টবিনে, পুকুরে বা বিভিন্ন জায়গায় ফেলে না দিয়ে তারা যেন সরাসরি আমাকে একটু ফোন দেন। বাংলাদেশে যেই প্রান্তে হোক না কেন, যত টাকা খরচ হোক, অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে লাগানোর পরে সমস্ত দায় দায়িত্ব ইনশাল্লাহ আমি নেব। পৃথিবীতে প্রতিটি শিশুরই জন্ম হয় নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু যখন সেই স্বপ্ন শুরু হয় রাস্তার ধারে একাকিত্ব কান্না নিয়ে, তখনই আমাদের সমাজের মানবিক মূল্যবোধ কতটা সংকটে তাই প্রকাশ পায়। এই শিশুরা শুধু পরিত্যক্তই নয়, মানবিকতারও উদাহরণ বটে। এই শিশুদের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব শুধু কারোর একার নয়, আপনার, আমার, রাষ্ট্রের, সবার। শারমিন পুতুল, এখন, ঢাকা। গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটি ঢেলে সাজাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে ফিলিস্তিনি সহ গোটা আরব বিশ্বে বইছে নিন্দার ঝড়। গাজাবাসীকে অন্য কোনো দেশে পাঠিয়ে বিধ্বস্ত উপত্যকাটিতে যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার ইচ্ছাটি আন্তর্জাতিক আইন পরিপন্থী এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন অনেকে। তবে ইসরায়েলিরা ট্রাম্পের এই পরিকল্পনাকে স্বাগত জানাতেও এটি কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়েই তাদের মাথায় পড়ছে চিন্তার ভাঁজ। তহিদুর রহমান জানাবেন বাকিটা। যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি আগ্রাসন থেকে আপাতত নিস্তার পেলেও ধ্বংসস্তূপে রূপ নেয়া নগরীতে পাহাড় সমান চ্যালেঞ্জের মুখোমুখি লাখ লাখ গাজাবাসী। বিধ্বস্ত বসতভিটায় ফিরলেও খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে তাদের জীবন থেকে এখনও পিছু ছাড়েনি দুঃখ দুর্দশা। তবুও স্বপ্ন দেখেন নিজ জন্মভূমি গাজাকে নতুন করে গড়ে তোলার। এই যখন অবস্থা, তখন যুক্তরাষ্ট্রের কবজায় রেখে গাজাকে ঢেলে সাজাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। গাজা দখলে নিতে ট্রাম্পের দেয়া প্রস্তাবে নিন্দার ঝড় তুলেছেন উপত্যকাটির বাসিন্দারা। কিছুতেই পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে অন্য কোনো দেশে যেতে চান না তারা। بحجة انه يعمرنا. طب ما انت من الاساس انت اللي ساعدت اسرائيل على الدمار اللي احنا شايفينه هذا. وبالتاكيد مخطط الرئيس الامريكي دونالد ترامب سيفشل لان الغزي متمسك بارضه، متمسك بوطنه، بترابه وطني.
من ركام، خرجنا من دمار، خرجنا من حرب استنزاف إبادة جماعية، لا أعلم في أي لحظة سيأتينا الموت من كل جانب ومن كل فج عميق. لكن গাজা উপত্যকা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসও। এমনকি গাজা নিয়ে ট্রাম্পের ইচ্ছাকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করেছেন দোহায় থাকা হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে ওআইসি সম্মেলন আয়োজনেরও আহ্বান জানান তিনি। نحن نطالب الرئيس الحية وفصائله المقاومة مسنودا بأمته العربية والإسلامية سيفشل كل المخططات الهادفة إلى ترحيل الشعب الفلسطيني وإخراجه من أرضه. গাজা দখল, শাসন ও নিয়ন্ত্রণে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন ইয়েমেন ও জর্ডান সহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। ট্রাম্পের ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ করেন জর্ডানের এক সাংসদ। এমনকি ট্রাম্পের এই ইচ্ছাকে নিছক পাগলামি বলেও আখ্যা দিয়েছেন অনেকেই। أقول له بأن ترامب وتقاريره وكل ما يقوله ليس إلا مجرد تصريحات ترامب غير واقعية لأنه الوطن لا لها. هذا لا يجوز أن يصدر عن دولة عظمى الولايات المتحدة الأمريكية. هذا ما صدر عن ترامب يعتبر خرق للشرعية الدولية والقانون الدولي. ট্রাম্পের এই ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলিরা। তবে এটির বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। শুধু তাই নয়, এই মুহূর্তেই গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বেশিরভাগ ইসরায়েলি। And I think he's got the right idea. How to implement it is a different story. But if anybody can do it, it'll be Trump. Saudi Arabia, the most important thing to all of us is to get the hostages back. 60,000-এর বেশি গাজাবাসীকে হত্যার পর প্রথম পর্যায়ে 19 জানুয়ারি থেকে 42 দিনের জন্য হামাসের সাথে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয় ইসরায়েল। এর আওতায় ধাপে ধাপে চলছে বন্দি বিনিময়। 33 জিম্মির বিনিময়ে প্রায় 1900 কারাবন্দী ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার কথা ইসরায়েলের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শুক্রবার বিপিএল এর ফাইনাল উপলক্ষে টিকিট কেনা নিয়ে উন্মাদনা বেড়েছে দর্শকদের মাঝে। সকাল থেকেই কাউন্টারগুলোতে দেখা গেছে দর্শকের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে বীরপুরে আছেন সহকর্মী তাসওয়ার নাফি, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাফি, আপনার কাছে জানতে চাই যে বিপিএল এর ফাইনাল নিয়ে দর্শকদের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন, আর টিকিট কাউন্টারে সারাই বা কেমন? টিকিট কাউন্টারে ব্যাপক সারা। সকাল 9টা থেকে যে টিকিট ছাড়া হয়েছে, কিন্তু যারা দর্শক রয়েছেন আগামীকাল চিটাগাং কিংস এবং ফরচুন বরিশালে যারা সমর্থক রয়েছেন তারা সেই সকাল 7টা বা কেউ 6টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। এখনও পর্যন্ত যারা সেই সকাল 7টার দিকে লাইনে দাঁড়িয়েছেন তারাও এখন কিছুক্ষণ আগে অনেকে টিকিট কাটছেন, এবং যেটা তাদের বিষয়ে তারা যেটা বলছেন যে টিকিট নিয়ে যে কালোবাজারি, সেই অভিযোগ বরাবরের মতো আজকেও রয়েছে। এবং বিশেষ করে যারা নারীরা রয়েছেন তারা যেহেতু নারীদের লাইনটা কিছুটা কম, সেই ক্ষেত্রে অনেকে যারা টিকিট কালোবাজারি যারা রয়েছে তারা নারীদেরকে ব্যবহার করে টিকিট নিয়ে যাচ্ছেন এমন অভিযোগ হচ্ছে। এবং কয়েকজনকে দেখতে পাওয়া গেছে যে এই নারীদেরকে তারা টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াতে দিচ্ছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীও সেই ব্যাপারটা নিয়ে সচেষ্ট রয়েছে। এবং যতটুকু পারা যায় টিকিট যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টিকিটটা মানুষ কাটতে পারে সেই চেষ্টাটাই করা হচ্ছে। তবে আরেকটা বিষয় হচ্ছে ইতিমধ্যেই 200 টাকা, 400 টাকা, 600 টাকার টিকিটও শেষ, এবং এখন 1000 টাকার টিকিট বেচা বিক্রি হচ্ছে। এটা নিয়ে অনেকে একটা খুব ঝরছে যে কেন এত তাড়াতাড়ি টিকিট শেষ হবে। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানে মিরপুর স্টেডিয়ামের যে ইনডোর আছে এবং সুইমিং পুল তার মাঝামাঝি যে কাউন্টারটা রয়েছে সেখানে, এবং সিটি ক্লাব মাঠের আরেকটি কাউন্টারেও টিকিট বিক্রি কার্যক্রম চালাচ্ছে বিসিবি। এবং আগামীকালকে যে ফাইনাল রয়েছে সেই ফাইনালকে ঘিরে এই টিকিট বিক্রির কার্যক্রম চলছে, এবং আগামীকাল ম্যাচের আগ পর্যন্তও এই কাউন্টারগুলোতে টিকিট বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন যারা টিকিট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। তবে ফাইনালকে ঘিরে সবার মধ্যে একটু উন্মাদনা কাজ করছে, তবে শেষ মুহূর্তে টিকিট কারা পাবে সেটা নিয়েও একটি প্রতিযোগিতাও রয়েছে। তো এই ছিল আমার কাছে বিপিএল এর ফাইনাল ম্যাচকে ঘিরে টিকিট বিক্রির সর্বশেষ। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. দর্শক, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে উত্তাল সারা দেশ। ধানমন্ডি 32 সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর। যতক্ষণ পর্যন্ত না এই বাড়ি ভাঙবে না আমরা থাকবো এবং এটা ভেঙে আমরা এখান থেকে যাব। পৃথিবীর ইতিহাসে এমন লৌহ মানব এবং স্বৈরশাসক আর দেখা যায়নি। শেখ হাসিনা যতটা ধৃষ্টতা দেখাইছে, এই পরিস্থিতি দেখে আমাদের অনুধাবন করা দরকার এবং সম্ভাব্য কি পরিণত হতে পারে দেশের বিরুদ্ধে কাজ করলে। রাজধানীর 21 রুটে গোলাপি রঙের বাস। প্রথম পর্বে গাজীপুর উত্তরা হয়ে 21টি রুটে করবে চলাচল। অসম প্রতিযোগিতা বন্ধের আশা। রোজার আগেই খাতুনগঞ্জে কমেছে ছোলা, চিনি, খেজুরের দাম। বেড়েছে আমদানিকারকের সংখ্যা। বাড়তি পণ্য নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এবং অনাকাঙ্ক্ষিত অন্তত 42 নবজাতকের দায়িত্বে মাতোয়াইল শিশু হাসপাতাল। নিঃসন্তান দম্পতির কোলে আলো করছে অনেকেই। দর্শক, শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।